হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহো শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহো শ্রী চরণে। তুমি কামার পুকুরে গদাধর নাম নিয়েছিলে জন্ম গ্রহণে। প্রণাম লহো শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহো শ্রী চরণে। जगद्धिताय सर्वधर्मस्थापकाय च हे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो नमः। प्रणमामि हे परमनिधान जगतयुधारण दयाल भगवान। তুমি জগত গুরু, তুমি যুগ অবতার। তুমি জগত গুরু, তুমি যুগ অবতার। একই দেশে তুমি রাম, তুমি শ্যাম, নিত্য লীলা মহাভাবে একাকার। তুমি জগত গুরু, তুমি যুগ অবতার। কখনো নির্গুণ তুমি, কখনো সাকার, কখনো সগুণ হয়ে রও নিরাকার। কখনো নির্গুণ তুমি, কখনো সাকার, কখনো মূর্তি ধারণ নিরাকার। কখনো মূর্তি ধারণ হইতে ধরারো ভার। কখনো মূর্তি ধারণ হইতে ধরারো ভার। আপন লীলাতে কর সৃজন সংহার। তুমি জগত গুরু, তুমি যুগ অবতার। একই দেহে তুমি রাম, তুমি শ্যাম, নিত্য লীলা মহাভাবে একাকার। তুমি জগত গুরু। তুমি জগত ঈশ্বর, ইষ্ট সবাধার। তোমারি রূপ ধ্যানে ঘোচে অন্ধকার। তুমি জগত ঈশ্বর, ইষ্ট সবাধার। তোমারি রূপ ধ্যানে ঘোচে অন্ধকার। তুমি আধেয় আধার, তুমি করুণা পাধার। তুমি আধেয় আধার,
গাও রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। আর পাবে না এমন ঠাকুর প্রাণের আরাম, আর পাবে না এমন ঠাকুর প্রাণের আরাম, আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম, আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম। সবাই মিলে গাই এসো রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, গাও রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। নাম নামি অভেদ জেনে সদাই করি নাম, নাম নামি অভেদ জেনে সদাই করি নাম। ভয় ভাবনা দূরে যাবে হবে চিরকাল, ভয় ভাবনা দূরে যাবে হবে চিরকাল। ধৃতাম জ্বালা দূর হয়ে যাবে শান্তিধাম, ধৃতাম জ্বালা দূর হয়ে যাবে শান্তিধাম। আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম, আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম। সবাই মিলে গাই এসো রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, গাও রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। নাম জপ লীলা ধ্যান কথা মৃতমান, নাম জপ লীলা ধ্যান কথা মৃতমান। শুদ্ধ চিত্তে ভক্তি ভরে করো তারি ধ্যান, শুদ্ধ চিত্তে ভক্তি ভরে করো তারি ধ্যান। ওই নাম গানের মাঝে তারে হেরো অবিরাম, নাম গানের মাঝে তারে হেরো অবিরাম। আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম, আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম। সবাই মিলে গাই এসো রাম কৃষ্ণ নাম, গাও রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। বুদ্ধ যিশু শ্রী চৈতন্য রামচন্দ্র সেন, বুদ্ধ যিশু শ্রী চৈতন্য রামচন্দ্র সেন। যুগে যুগে একই ঠাকুর করো গো প্রণাম, যুগে যুগে একই ঠাকুর করো গো প্রণাম। অবতার বরিষ্ঠায় গাও গো প্রণাম, অবতার বরিষ্ঠায় গাও গো প্রণাম। আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম, আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম। সবাই মিলে গাই এসো রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, গাও রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম। আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম, আর হবে না এমন ঠাকুর নয়নাভিরাম। সবাই মিলে গাই এসো রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বল রাম কৃষ্ণ নাম। ओम यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदान्तप्रतिमति तस्मै तन्नो देवम् आत्मबुद्धिप्रकाशम् नमोऽस्तु वै शरणमहं प्रपद्ये।
শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মহারাজ স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আজ যার স্বর্ণপত্রিকা আয়োজন করা হয়েছে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মানন্দজি মহারাজের চিত্রণ। শ্রীমৎ স্বামী আত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সম্ভ্রান্ত। তাকে খুব কাছে থেকে এবং দূরে থেকে দুইতেই তাকে দেখা হয়েছিল। আমি যখন মঠে আসি তখন তিনি মঠের সহকারী সাধারণ সম্পাদক। তখন তাকে জানতাম একজন খুব তৎপর সংঘ পরিচালক বলে, এবং সত্যিই তার তৎপরতার সঙ্গে করার একটি অসাধারণ ক্ষমতা ছিল। এবং সেই সঙ্গে একটি ভয়ের দিকও ছিল। আমরা ব্রহ্মচারীরা যারা থাকতাম প্রশিক্ষণ কেন্দ্রে, যতটা সম্ভব মহারাজকে আমরা এড়িয়ে চলতাম। কারণ এই জন্য চলতাম, ওনার ব্যক্তিত্বকে দেখলে আমরা একটু ভয় পেতাম। একটা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব। দ্বিতীয়, কথাবার্তাগুলো একটু কাট কাটে, খোঁচা মারার কথা যাকে বলে না, ঠিক। আর সবাই ব্রহ্মচারী কি থেকে কি হয়ে যায়। তিনি আবার দায়িত্ব ছিলেন আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রের স্বাভাবিকভাবেই কার্তিক তার গুরুরা কাজের পক্ষে মঙ্গল। কিন্তু পরে ক্রমশ দেখেছি যখন তার কাছাকাছি ব্যস্ত করেছি, ওই তার একটি বাহ্যিক আন্দোলন মাধ্যমে তার আরো একটি দিক ছিল, যেটি ভালোবাসার দিক, স্নেহের দিক। সেটি আরো পরে যখন আমি আবার বেলুর মধ্যে এসেছি, তার মধ্যে বহু বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে কাজ করারও সুযোগ পেয়েছি। তখন দেখেছি তার একটি দরদি মন, দুস্থ এবং দুর্বলদের সেবা করার তার যে একটি দিক ছিল, এবং সেক্ষেত্রে তার আপ্রাণ চেষ্টা সেটি অনেকেই অভিভূত করে। বিশেষ করে তিনি রিলিফ সেক্রেটারি ছিলেন। সেক্ষেত্রে তখনকার যে সমস্ত রিলিফ কার্য পরিচালনা করা হতো, সেগুলোর মুখ্য ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। সবচেয়ে দেখার জিনিস ছিল, যেখানেই রিলিফ হতো তিনি স্বয়ং সেখানে গিয়ে উপস্থিত হতেন। সেখানে শুধু রিলিফ পরিচালনা নয়, যারা সাধু ব্রহ্মচারীরা রিলিফের কাজে যুক্ত হতেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকগুলো তিনি বিশেষ করে দৃষ্টি দিতেন, যাতে তারা অসুস্থ হয়ে না পড়ে। কারণ রিলিফ ক্যাম্পে গেলে অনেক কিছুই পাওয়া যায় না, যে আমরা হিসেবে পেয়ে থাকি। তাই সেই দিকটি তিনি খুব দৃষ্টি রাখতেন, এবং রিলিফ কার্য দিয়ে যাতে সুচারুরূপে পরিচালিত হয় সেদিকটিও তিনি লক্ষ্য করেন। এবং তার একটি অনবদ্য অবদান মঠ এবং মিশনের রিলিফ পরিচালনার ক্ষেত্রে। একটি স্থায়ী তহবিল তিনি তৈরি করে দিয়েছিলেন, যেটি সূত্রপাত করে গিয়েছিলেন শ্রীমৎ স্বামী বুদ্ধেশানন্দজি মহারাজ, এবং সেটিকে একটি পরিপূর্ণ আকার দিয়েছিলেন আত্মস্থানন্দজি মহারাজ। এবং ওইটি আরেকটি দিক ছিল তার, তিনি মঠের জন্য বহু অর্থ সংগ্রহ করে দিয়েছিলেন, এবং মঠের তৎকালীন যা যা প্রয়োজনীয় জিনিস হতো সেগুলি তিনি কখনো মঠের ফান্ড খরচ করে কেনেননি।
তিনি তার বর্ধিত জমিদের কাছ থেকে তা সংগ্রহ করে আনতেন। এবং বেলুড়মঠের যে সাধু নিবাস মহারাজের বাড়ির ঠিক পিছনের দিকে আছে, সেটি নির্মাণ করতে যে অর্থের প্রয়োজন হয়েছিল তিনি তা সংগ্রহ করেন। কামারপুকুরের যাত্রী নিবাস তারও অর্থ সমূহের কাজ তিনি করে দিয়েছিলেন। আরামবাগ রিলিফের কাজ, যেটি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার যার পরিচালক ছিলেন জ্যোতি বসু, তিনি নিজে সেই কাজ দেখে মন্তব্য করেছিলেন যে রামকৃষ্ণ মিশন যে কাজ করতে পেরেছে আমরা সেই কাজ করতে পারি না। কারণ এই আরামবাগ রিলিফের ক্ষেত্রে বহু জল তোলা হয়েছিল এবং শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশন সেই কাজটি করতে পেরেছিল। তারপরে তাকে দেখেছি আমরা সভা সংঘাতক রূপে, যখন তিনি মঠ পরিচালনার দিকগুলো থেকে সরে গিয়েছিলেন, তখন আবার তাকে একটু অন্য রূপে আমরা দেখেছি সর্বগুরু। তখন ভক্তদের প্রতি তার আচরণও বা সাধু ব্রহ্মচারীদের প্রতি আচরণও অনেক তফাৎ হয়ে গিয়েছিল। যেহেতু আমি বহুদিন শিবস্বামী বুদ্ধের স্বামীজির সংস্পর্শে ছিলাম, স্বাভাবিকভাবে তাদের সংস্পর্শে আসারও সুযোগ হয়েছিল। সেই সময় তার কাছে আমাদের আনাগোনা তখন হয়ে গেছিল খুবই আন্তরিক। তখন আর সেই ভয়টি ছিল না যে ভয় নিয়ে আগে আমরা যেতাম তার কাছে, এই ভয়টি তখন আর ছিল না। এবং ঠাট্টা তামাশাও করতে পারতাম তার সঙ্গে, আবার ঝগড়া বিবাদও করা যেত। আরেকটি যে জিনিস ছিল তার একটি উদারতা কি, কেউ যদি চাইলে সেটিকে দিয়ে দিতেন। সেইভাবে আমরা অনেক কিছু ওর কাছ থেকে আদায় করে দিত, একটু গাল করে প্রশংসা করে সেটিকে আদায় করার নেওয়া খুব সহজ ছিল, কিন্তু অনায়াসে সেটি দিয়ে দিতেন। আবার ভালো কিছু একটু দেখলে সেটি দিয়ে যাওয়ারও দিক ছিল, এবং সেটি দেখেছি তার আন্তরিক সম্পর্ক স্বামী বিবেকানন্দ মহারাজের সঙ্গে। তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া যেন তাদের একটি আনন্দের ব্যাপার ছিল। তার বিপরীত প্রতি স্বামী বিবেকানন্দ যেখানে কিছুতেই ভেবেন না, তারাও তার থেকে না নিয়ে ছাড়বেন না। এই দুয়ের টানা ধরুন তিনি দেখার মতো ছিল তখন, অথচ খুব সামান্য জিনিস, একটি লজেন্সের জায়গায় দুটি লজেন্স নিতে হবে। সেখানে গৌরানন্দজি যিনি বিশেষ কথাবার্তা বলতেন না, তিনিও হাত থেকে দাঁড়িয়ে থাকতেন। রঘুনাথানন্দজি যিনি সঙ্গ সহায়তা তিনিও তার কাছে হাত থাকে, কিন্তু তিনি একটি বেশি দেবেন না, তারা দুটির করে নেবেন না। এরকম তাদের ভালোবাসার সম্পর্ক, স্নেহ ভালোবাসার সম্পর্ক, সেটি কি স্বর্গীয় দৃশ্য রূপে আমাদের কাছে স্পষ্ট। সেই মহারাজ তারপরে হলেন মঠ মিশনের প্রেসিডেন্ট, এবং তিনি মঠের স্বপ্নদত্ত রূপে তিনি অনাদরে সমগ্র ভক্তদের কৃপা করেছেন। অন্তত আমি যাকে যাকে তার কাছে দীক্ষার জন্য পাঠিয়েছিলাম, তিনি কখনো আপত্তি করেন,
তার এইটুকু দৃঢ় আস্থা ছিল যে এমন কাউকে পাঠাবো না যারা প্রস্তুত ভাবে লেখার জন্য। আর প্রদেশার যদি শরীর যাওয়ার পরে আমি যখন চেরাপুঞ্জি আশ্রমে, তখন তিনি সেখানে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট, তখন তাকে আরো কাছে থেকে দিয়েছিলাম। বেলুর মঠে তাদের পাওয়া আর সেন্টারে পাওয়ার ভিতর অনেক তফাৎ থাকে। সেন্টারে ওরা অনেক খোলামেলা থাকে, এবং সেই উদারতার কথাটি বলতে গিয়ে সেখানে বলছি যে সেখানে এই যে ট্রাইবেলরা যেখানে তাদের ট্রেডিশনাল ড্রেস, মহারাজের নিয়ম অনুযায়ী মেয়েরা শাড়ি পরবে, ছেলেরা ধুতি পরবে। আমি মহারাজকে বলবো, মহারাজ এরকম কোনোদিন শাড়ি পরেনি, ছেলেদের নাই জবরদস্তি করে ধুতি পরিয়ে দেব। এই বলে সে কি কথা, তাদের কালচারকে কেন নষ্ট করবে? তাদের ড্রেস তো ভালো ড্রেস। তিনি রাজি হয়ে গেলেন তাদের শিক্ষাকে দীক্ষা দিতে, এবং তাদের জন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল সব বুঝিয়ে দিতে, কিন্তু বিরক্তি প্রকাশ করে দিয়ে ওরা যে খুশি হয়েছিল। আর তার এই স্মরণে এই সুন্দর বক্তৃতা গত বুদ্ধ পূর্ণিমার দিন মহারাজের শতবর্ষ পূর্ণ হল। শুনেছি একটি শতবর্ষ কমিটি হচ্ছে, মহারাজের শতবর্ষ উৎসব উদযাপিত হবে, সেটি খুবই স্বাভাবিক। আজকে তারই শহরের বক্তৃতা দিতে এসেছেন আমাদের দুজন বরিষ্ঠ সন্ন্যাসী, স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। তাকে আমরা অনেকবার এখানে পেয়েছেন। তিনি নারায়ণপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক। তার বিষয় লেখা হয়েছে রামকৃষ্ণ ভাবান্দোলনে স্বামী বিজ্ঞানানন্দের অবদান। রামকৃষ্ণ মঠ, বিশেষ করে শ্রী রামকৃষ্ণ মন্দির, এই মন্দিরের কথা মনে পড়লেই স্বামী বিজ্ঞানানন্দ যে আমাদের সামনে এসে দাঁড়িয়ে তারই অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরটি আমরা পাই। স্বামীজির মনোরূপের অনুরূপ একটি স্থাপত্য শিল্প, যা পৃথিবীর ইতিহাসে একটি নতুন দিগন্তের উন্মেষ। সেটি সংস্থাপক স্বামী বিজ্ঞানানন্দ, যেখান থেকে রামকৃষ্ণ ভাবাদর্শ জগৎব্যাপী উৎসাহিত হচ্ছে সেই মন্দির, এবং সেটি একটি অদ্ভুত সংযোগের মধ্যে হয়েছে, যার প্রতিটি জিনিস অনবদ্য। বিশেষ করে ঠাকুরের সেই মূর্তি, যা একটি হয়েছে, তার দুটি কোনোদিন আর হবে না। সেটিও জগৎ কল্যাণকারী শ্রী রামকৃষ্ণ এবং তার পার্শ্বদের আন্তরিক যে ধ্যান এবং ধারণা ছিল তাদের মনে, তারই দুটো হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে মন্দির এবং কালীঘর, যা লক্ষ্য প্রান্তে দেবে শাশ্বত শান্তির বাণী। মহারাজ আমাদের ভিতরে আছেন, তার বক্তৃতা নিশ্চয়ই আমাদের আরো বহু তথ্য, যা বিজ্ঞানানন্দজি রামকৃষ্ণ ভাবান্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার কথা আমি শুনলাম। আর রয়েছেন স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, তিনি রামকৃষ্ণ মঠ ভবন করার অধ্যক্ষ। এই দুর্গাত্মানন্দজির, আত্মস্থানন্দজির কাছে কাজ করতেন।
যখন তিনি সহকারী সাধারণ সম্পাদক, তখন তিনি মহারাজের একটি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন। তাই তার অভিজ্ঞতা মহারাজের প্রতি আরো বেশি, সেই জন্য তাকে আজকে আমরা এখানে পেয়েছি। তিনি প্রথম এসেছেন আমাদের এখানে। তার বিষয় রাখা হয়েছে বুদ্ধ ব্রহ্মজ্ঞানী স্বামী বিদ্যানন্দজি মহারাজ, ভক্তি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের, এবং এই নামের সার্থকতা কতটা, এবং একটি অদ্ভুত চরিত্রের মানুষ স্বামী বিজ্ঞানানন্দজি, তার চরিত্রের সঙ্গে এই বিশেষ উপাধিটি কিভাবে যুক্ত হয়ে রয়েছে আমাদের সেটি দেখাতে পারবেন। আজকের এই অনুষ্ঠানে তাদের দুজনকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের সকলকেও আমি আজকে এখানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। চল আমার ঘরে চল, একটা ড্রয়িং কর দেখি। একটা ড্রয়িং কর, মন্দির হবে শ্রীরামকৃষ্ণ মন্দির। তো বলুন স্বামী বিজ্ঞানন্দ ইঞ্জিনিয়ার ছিলেন, ওই কয়েক ঘন্টার মধ্যে খুব সুন্দর বিরাট মন্দিরের নকশা তৈরি করলেন, কোথায় কোথায় কি স্থাপত্যকলা থাকবে। এবং তারপরে স্বামীজি যখন দেখাচ্ছেন এই ডিজাইন ড্রয়িং করে, আমি তো খুব খুশি হয়েছি। তখন বিজ্ঞানময় বলছেন যে এই টাকা তো অনেক দরকার এই মন্দির করতে। তখনকার দিনে বলছে যে প্রায় 7-8 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দরকার। স্বামী বলছি চিন্তা করছিস কারণ টাকা এসে যাবে, তবে একটা দুঃখ যে আমার জীবন দশায় কিন্তু এই মন্দির বোধহয় সম্পূর্ণ হবে না, তার করা সম্ভব না। এই যে বিজ্ঞান মহারাজ এই যে মন্দির অক্লান্ত পরিশ্রম করেছে, দিনে রাতে দাঁড়িয়ে থেকে যে শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণে তার যে অবদান, শ্রেষ্ঠ অবদান বলতে পারা যায় রামকৃষ্ণ আন্দোলনে। কারণ এই বেলুড়মঠ থেকে এই শ্রীরামকৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে কিন্তু শ্রীরামকৃষ্ণ অনন্তভাব চারিদিকে প্রচারিত এবং প্রসারিত হচ্ছে। আরো দিন যাবে, আরো প্রসারিত এবং প্রসারিত হবে। সেই জন্য বিজ্ঞান মহারাজ এটা খুব মনে প্রাণে করেছেন। এবং তিনি যেটা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, একটা প্রিমনিশন হয়। প্রিমনিশন মানে যারা খুব আধ্যাত্মিক পথে এগিয়ে যায় বা আত্মচিন্তা করে, তারা কিন্তু বুঝতে পারে যে তাদের শরীর কবে যাবে না। আমরা বুঝতে পারি না। আমরা তো চাই যে 5000 বছর বেঁচে থাকি, তখন হয় আমরা কিছু বুঝতেও পারি না কিছু, কিন্তু তারা বুঝতে পারে। স্বামীজি বুঝতে পারে, তাই বলছে আমি বলছি করে বলছি তাদের সেই অনুভূতি হয়। সেই জন্য বিজ্ঞান আমাদের সেই অনুভূতি হয়েছিল। তাই তিনি বলছেন বাবা তাড়াতাড়ি কাজ শেষ করা, আজ আমার সময় নেই। তিনি বুঝতে পারছেন যে কিছুদিন পরে তার শরীর যাবে। এবং সত্যি সত্যি দেখা গেল ঠিক এই মন্দির উদ্ঘাটনের পরে তিনি মন্দির উদ্ঘাটন করেছিলেন। সেই ঘটনা আপনারা সবাই জানেন, আর পূর্ববর্তী বক্তারা বলছেন। সেই মন্দির উদ্ঘাটনের পরে তিনি নিজে বলছেন আবার কবে আসবো জানি না, তাই বোধ হয় আমার শেষ আশা। সেই মন্দির উদ্ঘাটন করতে গেলেন, তার 2-3 মাস পরে তিনি মুখ্যমন্ত্রী তিনি তার শরীর থাকলেন। সেই জন্যে এই রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরি করে যে অবদান তিনি রেখে গেলেন, সেটি সত্যি সত্যি ভাষায় তার প্রকাশ করা যায় না। আমার বক্তব্য প্রায় শেষ। টাইমটা পুরোটা উনি শুরু করেছিলেন, আমি ধরে রেখেছিলাম এই 11:45। তারপরে 11:20 মানে 11:25 তার শেষ হয়ে যাবার কথা। উনি তাকে 5 মিনিট গ্রেস দিলেন না, 11:30। আর আমার বেলায় আমি শুরু করেছি এই 11:40। তাহলে 12:40 11:40 এখন হচ্ছে 12:20, 12:10, কত 15 40 মিনিট হলো কিনা?
হ্যাঁ তাহলে আপনি আমাদের পানিকে প্রেসার দিতে চাইছেন, তাই এইসব হচ্ছে পক্ষপাতিত্ব, বুঝলেন? এখানে উনি সিনিয়র, আর তারপরে প্রথম স্টেজ এখানে বক্তৃতা দিতে আমাদেরকে ডাকে, আমরা আসি ওনার মতন লোককে ডেকে নিয়ে এসে বক্তৃতা করানো, ওকে গেস্ট লেস না দেয়, যাই হোক সেই জন্য তিনি এই আমি আত্মস্থানের কথা তারা বলছিলেন, আমিও আর লোক সংগ্রহ করতে পারছি না, তার 2-3 মিনিট বলবো। তার সঙ্গে আমারও যথেষ্ট কাজ করার সৌভাগ্য হয়েছিল যখন উনি সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশনের, এবং আমি তখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সম্পাদক, এবং বহু আমার তো বেশি যাই হোক এটাও ছিলাম না, ঠিকই হয়তো আমার সময় হয়তো ভুল হচ্ছে। আমি যখন উনি সাধারণ সম্পাদক, তখন আমি সম্পাদক ছিলাম না ঠিকই, কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম ওই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকলেও যিনি সেক্রেটারি ছিলেন স্বামী রমানন্দ, যে এত স্বাধীনতা দিয়েছিলেন, প্রায় আমি সেক্রেটারি মতনই কাজ করতাম। কিছু প্রয়োজন হলে তিনি আমাকেই ফোন করতেন, স্বামী আত্মস্বামী মহারাজ ফোন করতেন, এটা ভর্তি করো, এটা করো, ওটা করো, সেটা করো। এবং তারপরে একবার এই সুপার সাইক্লোন, এই আমি ফেলি না, আগে 12 দিন আগে একবার উড়িষ্যায় সুপার সাইক্লোন বহু লোক মারা যায়, বহু রোগে আক্রান্ত হয়। এখন রিলিফ করতে হবে, যে রিলিফের কথা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে রিলিফ করতে হবে, কিন্তু যারা রোগগ্রস্ত হয়ে গেছে, ডায়রিয়াতে ঢুকছে, পেটের অসুখে ঢুকছে, সব দূষিত জল খেয়ে, কিন্তু এখন ডাক্তার কোথায়? ডাক্তার তো চট করে পাওয়া যাবে না, আর ওখানে কি ওইরকমভাবে সব ডাক্তাররা কাজ করতে রাজি হবেন না। প্রথমে উনি খুব চেষ্টা করলেন, এবং তার সহায়ক রিলিফের ছিলেন সুনীত মহারাজ, খুব চেষ্টা করলেন। সেই জন্য চেষ্টা করার পর যখন কিছু আর হলো না, তখন তিনি আমাকে বললেন, দেখো সুব্রত, আমি তোমাকেই ধরছি, তুমি কি 4-5 জন ইয়াং ডাক্তার দিতে পারবে? হ্যাঁ, আমরা এই ব্যবস্থা করছি। সেবা প্রতিষ্ঠানে যারা পোস্ট গ্রাজুয়েট করে, বিজনেস পাস করে, 100 আর বলুন আপনার পাওয়াবেন 10-15 জন যাবে, এবং 10-15 জন যখন পাঠাবার ব্যবস্থা হলো, এবং ওরা গিয়ে বেশ কিছুদিন থেকে অনেক লোকের সুবিধা সুবিধা হলো, অনেক লোক আরোগ্য লাভ করলো। তার একদিন পরে হঠাৎ কিছুদিন গ্রহণ করছে, কিন্তু সাধারণ সম্পাদক, আমি তো একটা জুনিয়র সন্ন্যাসী, জুনিয়র কবি, তিনি বলছেন, সুব্রত, তোমাকে আমি হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। কেন মহারাজ? তুমি এই অসময়ে যদি ডাক্তার না পাঠাতে, তাহলে বোধ হয় সেই লোকগুলো বাঁচত কিনা শুনতে, তুমি পাঠালে বলে লোকগুলো বাঁচলো, এবং তুমি এত বড় কাজ করলে, সেই জন্য তোমাকে হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। তার এর পেছনে বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে কোনো কিছু কেউ, যে কোনো কাজ, যে কোনো সন্ন্যাসী কোনো কিছু ভালো কাজ করলে তিনি তার খুব স্বীকৃতি দিতেন, খুব এনকারেজ করতেন। অনেকে আছে, ঠিক আছে, করেছে তা করবেই, কিন্তু তিনি এত স্বীকৃতি দিতেন, এত প্রশংসা করতেন, এত এনকারেজ করতেন, উৎসাহিত করতেন, যাতে আরো ভালো করে এই কাজকর্ম করতে পারে। আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমার পুনরাবৃত্তি করার দরকার নেই, কারণ সময় অতিক্রান্ত হয়েছে। তো যাই হোক, এখন আমার খাবেন যাবেন, সব কিছু করবেন, এখন এই 2-4 মিনিট বেশি বলি, আমার খ্যাটনি হয়তো বন্ধ করে দেবেন। যাই হোক, বিজ্ঞান মহারাজের জীবনী পড়ুন, তার ভক্তদের স্মৃতিকথাগুলো পড়ুন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন ভক্তেরা কিভাবে বিজ্ঞান মহারাজের সান্নিধ্যে এসে তাঁদের জীবনকে বিভিন্ন দিক দিয়ে উন্নত করেছিলেন, বিশেষ করে আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত করেছিলেন, সেটা আপনারা বুঝতে পারবেন। আর ধন্যবাদ জানাই আমার বন্ধু বর স্বামী উত্তমকানন্দজিকে, যিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, প্রায় আমন্ত্রণ করেন। আমার মতন একজন অন্য সন্ন্যাসীকে তিনি স্মরণ করেন এবং এখানে এসে কিছু বলার সুযোগ করে দেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা কথা আমাকে বলছিলাম
যে আপনারা একভাবে চেষ্টা করছেন যে এইখানে হলে প্রায় নিত্য এত উৎসব হয়, এত প্রবচন সৎসঙ্গ ইত্যাদি হয়, এটাকে যদি এসি করে দেওয়া হয়। আপনারা তো বলছেন না কিছু, যাই হোক না, ওনার অসুবিধা আছে, আপনারা হয়তো বলেননি বা উনিও আপনাদের বলেননি। যেটা বললেন, যখন অন্য কোনো আরো বড় উৎসব হয় তখন এই দরজাটা খুলে দিতে হবে, এখানে চেয়ার বসিয়ে ওই ওখানে লোক বসে। আমি দরজা যদি খুলে দেওয়া হয় তাহলে তো রিসিভ করে কোনো লাভ নেই। তবে ওনার মাথায় প্ল্যান আছে, যদি বাড়ির জায়গাটাও ওইখানে হয়, উনি বলেছেন 700 লোকের মধ্যে একটা অডিটোরিয়াম তৈরি করবো, সেখানে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। কিন্তু সেটা তো সময় সাপেক্ষ, জায়গা বিক্রয় করা, টাকা জোগাড় করা, জায়গা নেই পায়। তারপরে আমি জানি মায়ের বাড়ির কোনো অভাব হবে না, যখন আপনারা আছেন এবং কোনো অভাব হবে না। 700 কেন, 1000 অডিটোরিয়াম হয়, সব ঠিক হয়ে যাবে। মায়ের এমন একটা কথা বলে কোনো মায়ের কথা বলছেন, আমাদের পূজারী ছিলেন দীনেশ মহারাজ, আমরা দেখেছেন জানি না, যার বাড়িতে অনেকদিন হয়েছে, বলতেন আরে অময়ানন্দ মহারাজ সেখানকার লোক, ওনার ভাষাতে বাংলা ভাষাতে বলতেন, আরে অময়ানন্দ আর কত বিলাইবে, কত খরচা করবে, 10 হাতে মাছ অময়ানন্দকে জয় পাঠিয়ে দিচ্ছে, 1000 2000 অময়ানন্দ কত খরচা করবে, কত বিলাইবে, খরচা করবে। জ্বালা যন্ত্রণা কষ্ট থেকে মানুষ অব্যাহতি পেয়েছে, এবং তখনই মানুষ অনেক রকম আগে চেষ্টা করে। আপনারা দেখবেন আমরা প্রত্যেকে অনেক রকম চেষ্টা করি, এই এটা করি সেটা করি, অমুক করি তমুক করি, সাইকিয়াট্রিস্টের কাছে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়। যখন আর কোনো দিশা নেই, কিছু আর হচ্ছে না, তখন ওই শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন বা এই সাধু সন্তের শরণাপন্ন, বিভিন্ন কারণে শরণাপন্ন। তাই স্মৃতিকথায় দেখছিলাম প্রায় প্রত্যেক ভক্তরাই বলছে যে স্বামী বিজ্ঞানানন্দী মহারাজের এই সান্নিধ্যে এসে আমাদের যে সাংসারিক যে তাপদাহ সেটা কিন্তু আমাদের জীবন থেকে অনেকটা দূর হয়ে গেছে। আমরা যেন এই কৃষ্ণার্থ জীবনে একটা যেন শান্তি বাড়ি যেন পেয়েছি, এটা আমরা কিন্তু অনুভব করেছি। এবং আপনারাও এই জন্যই আসেন, আজকে এত সংখ্যায় এসছেন। তবুও বলবো, আমি আস্তে আস্তে ভাবছিলাম, বসে বসে দেখছিলাম, মায়ের বাড়ির নামটা কিন্তু সার্থক হয়েছে। কেন আমরা সার্থক হয়েছে? এখানে যা দেখছি প্রায় যদি দেখি প্রায় 90% কিন্তু মায়ের, কিন্তু মায়ের ছেলে, এটা কিন্তু ঠিক এখন এখন প্রমাণিত হয়নি। আমি বলতে পারবো না আগে কি হয়েছে, এখন থেকে দেখছি মায়ের ছেলেরা কিন্তু এখানে প্রমাণিত হয়। কোথায় ছেলের সংখ্যা? 10% দেখে যাবে। এটা এখানকার ওখানকার বলে না, সারা পৃথিবীতে, সারা সব জায়গায় দেখবেন এই ধর্ম ধর্ম আধ্যাত্মিকতা, এই সৎসঙ্গ সৎপ্রবচন, এই সবকে ধরে রেখেছে কিন্তু মহিলা। সব জায়গায়, দেশে বিদেশে সব জায়গায়। তার একটা কারণ আছে, আমি প্রসারণ করতে চাইছি না, তার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি, যারা পুরুষ তারা নানা রকম কাজে ব্যস্ত থাকেন, তারা নানা রকম তাদের কাজ আছে, তাদের চাকরি বাকরি করতে হয়, টাকা পয়সা জোগাড় করতে হয়, তাদের পরিবার ভরণ পোষণ করতে হয়, তারা ব্যস্ত থাকে ঠিক। কিন্তু আজকাল যদি বলি, মেয়েরা আজকাল কম ব্যস্ত না, সবাই পাল্লা দিয়ে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে চাকরি করে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে এই সেই বিজ্ঞান মহারাজের যে অবদান রামকৃষ্ণ ভাব আন্দোলনে, তিনি কত সুন্দর বই লিখেছেন। যদি আপনাদের দেখেন, সীতা ও রামের উপরে, রামায়ণের উপরে ছোট্ট পুস্তিকা তিনি লিখেছেন। তিনি লিখেছেন মানে কি, তুলসীদাসের মতো। তিনি বলছেন, যখন মুজিবগঞ্জে বসে বসে ঘরে বসে এক কোণে লিখতেন, তখন বলতেন প্রায় কিন্তু যখন রাম ও সীতার সম্পর্কে বা রামায়ণ সম্পর্কে কিছু লিখি, তখন সামনে আমার সামনে কিন্তু সেই রামের মূর্তি ও সীতার মূর্তি, রাবণের মূর্তি, হনুমানের মূর্তি যেন ভাস দেখতে পাই তাদেরকে সামনে। যেমন তুলসীদাস রামায়ণ রচনা করেছে, ভাববেন না খালি বসে বসে চিন্তা করে করেছেন, চিন্তা করেছেন, গভীরে এত চিন্তা করেছেন, এই গভীরে চিন্তা করার ফলে স্বয়ং রামচন্দ্র এসে তার সামনে, স্বয়ং রামচন্দ্র এসে। কারণ যদি কেউ কাকে
কাউকে অত্যধিকভাবে ভালোবাসে বা শ্রদ্ধা করে, যেমন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা যেতে পারে ভক্ত এবং শ্রীরামকৃষ্ণের দর্শন অনেকে পান। তার কারণ আছে যে শ্রীরামকৃষ্ণের চর্চা এতই করে থাকে বা তার সম্বন্ধে এতই অনুশীলন করে থাকে জীবনে, যে তার স্বপ্ন বা তার কথাবার্তা কিন্তু আমাদের কাছে খুব সুন্দরভাবে এবং যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা স্বামী নিত্যানন্দ বলছিলেন, কেননা এখানে কোনো প্রেসিডেন্ট নেই, বুঝলেন না, সবাই আমি বললাম আমি যখন শেষ বক্তা আমি প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট বক্তার সভা হয় এর বক্তব্যের সঙ্গে সেই প্রেসিডেন্টের কাজ হচ্ছে আগে দুজন যা বলে গেছে সেই সম্পর্কে বলা এবং তাকে আরো বিস্তারিত করা। আমার পূর্ববর্তী বক্তা তিনি স্বাগত ভাষণে বলছিলেন স্বামী নিত্যানন্দজি, যে রামকৃষ্ণ আন্দোলনে স্বামী বিজ্ঞানমোহনের অবদান, যে অবদানের কথা মানে যথেষ্ট অবদান, বিরাট অবদান, ইমেন্স কন্ট্রিবিউশন যাকে ইংরেজিতে বলা, সেটা কি আমার পূর্ববর্তী দুজন বক্তা খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন। যে তিনি কেবল সেই গুম হয়ে বসে থাকতেন, কিছু করতেন না। প্রথম জীবনে যখন তিনি সঙ্গে যোগদান করলেন, সন্ন্যাসী হিসাবে এলেন, তখন তিনি যথেষ্ট কাজ করেছেন। যেমন আমরা জানি কমফল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, আমি সেখানে ছিলাম, দেখেছি তিনি বিশাল বিল্ডিং নির্মাণ করেছেন। তারপরে আমরা বেনারসের বিশাল বিল্ডিং গাড়ি তিনি নির্মাণ করেছেন। যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ মন্দির, যে বেলুর মঠে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ মন্দির। এবং স্বামী বিবেকানন্দের খুব সাধ ছিল এবং স্বামী বিবেকানন্দ মন থেকে চেয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ স্মৃতির উদ্দেশ্যে একটি বেলুর মঠে মন্দির হোক। এবং প্রথম সেই মন্দিরে টাকা জোগাড় করার জন্য কিন্তু বহুভাবে স্বামী বিবেকানন্দ অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। অনেকেই তাকে ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ না করে পারছি না। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের একজন বন্ধু ছিল, যার সঙ্গে খুব তিনি শাস্ত্র আলোচনা করতেন। তিনি থাকতেন বেনারসে, তার নাম ছিল প্রমোদ দাস মিত্র। তার সঙ্গে অনেক সময় দেখবেন প্রমোদ দাসের মিত্রের অনেক তার লেখা চিঠি আছে স্বামী বিবেকানন্দের, এবং তার সঙ্গে শাস্ত্র আলোচনা করতো। বেনারসে যখন গেছেন তখন তার সঙ্গে অনেক আলোচনা করেছেন। কিন্তু যাই হোক, প্রমোদ দাস মিত্র সেবার কাজটা ইত্যাদি পছন্দ করতেন না। কিন্তু তিনি খুব কট্টর বেদান্তবাদী ছিলেন এবং যেমন তোতাপুরীজি বলতেন এই দুনিয়ার তিন কাল নেই, জগৎ কিছু নেই। তিনি একটু কট্টর ধরনের বেদান্তবাদী ছিলেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ প্রণীত যে সেবা ধর্ম মুক্তি পছন্দ করতেন না। তিনি লিখলেন একটি চিঠি প্রমোদ দাস মিত্রকে, যে আমি বেলুর মঠ জমি ক্রয় করেছি, সেখানে শ্রীরামকৃষ্ণের একটি মন্দির তৈরি করতে চাই এবং তার স্মৃতি উদ্দেশ্যে যেখান থেকে কিনা এই তার ভাব, অনন্ত ভাব, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বারবার বলছেন তার অনন্ত ভাব যাতে সর্বত্র প্রচারিত হয়, প্রসারিত হয়। এবং অনন্ত ভাব 2-4 দিনের জন্য নয়, স্বামী বিবেকানন্দের কথায় 1500 বছর কেবল 2000 বছর, এই ভাব আরো বেশি দিন চলবে। আমরা জানি আজকে বৌদ্ধ ধর্মে আমরা জানি যে অনেক বিহার বৌদ্ধ মন্দির অনেক ধ্বংস হয়ে গেছে, অনেক কিছু মিলিয়ে গেছে, বিলিয়ে গেছে, হয়েছে অনেক কিছু। কিন্তু এই বুদ্ধের যে ভাব, সেই ভাব কিন্তু এখনো জীবন্ত। সেই ভাবকে অনেকেই এখন গ্রহণ করে। প্রায় 2500 বছর আগে বুদ্ধদেব এসেছিলেন, কিন্তু তার প্রতিষ্ঠান না থাকতে পারে, কিছু কিছু আছে, সমস্ত কিছু এশিয়াতে অনেক কিছু বড় বড় প্রতিষ্ঠান বৌদ্ধ বিহার নষ্ট হয়ে গেছে, তবুও বুদ্ধের ভাব এখনো কিন্তু সকলের আদর্শে অনুপ্রাণিত করছে। যেটা বলতে চাইছিলাম যে সেই চিঠি লিখছেন যে এরকম ভাবে আমি একটি মন্দির তৈরি করতে চাই। শ্রীরাম তার উত্তরে প্রমোদ দাস মিত্র বলছেন তিনি স্বামী লিখতে চেয়েছিলেন যে কোনো অর্থ সাহায্য করেন, কিন্তু অর্থ সাহায্য তো করলেনই না, তার বিদ্রুপ করে বললেন যে আপনি তো সন্ন্যাসী,
আপনি বেদান্তে সন্ন্যাসী, আবার মূর্তি পূজা, শ্রীরামকৃষ্ণের মূর্তি করে তার পুজো করা মন্দিরে, এসব তো আপনার পক্ষে শোভা যায় না। এইভাবে তিনি চিঠিটা লিখেন। যে কথাটা বলতে চাইছিলাম যে স্বামীজি চেয়েছিলেন একটা সুন্দর মন্দির তৈরি করা, এবং স্বামীজি যখন ভারত পরিভ্রমণ করছিলেন এবং পরিভ্রমণ করার সময় যখন বিজ্ঞান মহলের সঙ্গে তার বেশ কয়েকবার দেখা হয়েছিল, তারা দুজনেই কিন্তু বিভিন্ন মন্দিরের স্থাপত্য এগুলিকে দেখেছেন। আমি জানি ক্যানরিকে, এই বোম্বের কাছে আছে ক্যানরিকে, জানি আপনারা কেউ দেখেছেন কিনা, সেটা বৌদ্ধ গুহা। সে বৌদ্ধ গুহাতে স্বামী বেশ কয়েকদিন ছিলেন। এখানে সেই গুহার যে বৌদ্ধ গুহার যে স্থাপত্য, যে শিল্প, সেগুলি স্বামী নিজে দেখেছিলেন। এবং পরবর্তীকালে বেলুড় মঠে যখন ফিরে এসেছেন পরিবার জীবন যাপন করে, তারপরে তিনি বিদেশ থেকে যখন ফিরেছেন, তার কিন্তু মনে ছিল যে একটা মন্দির তৈরি করতে হবে। এবং তিনি জানতেন যে বিজ্ঞান মহারাজ তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি অনেক সরকারি কাজকর্ম করেছেন, বড় বড় নির্মাণ কাজ তিনি করেছেন। এবং তিনি তাকে নিয়ে সেই স্বামীজি বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন মন্দিরের স্থাপত্য দেখেছেন। মন্দির আমরা অনেক দেখেছি, স্টিরিওটাইপ মন্দির, যারা পুরনো পুরনো মন্দির, কিন্তু শ্রীরামকৃষ্ণ মন্দিরের একটা বিশাল বৈশিষ্ট্য যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে শিল্প এবং স্থাপত্য রয়েছে বিভিন্ন মন্দিরে, সমস্ত কিছু মোটামুটি বলতে হবে, সমস্ত না হলো অনেক কিছু সেই শিল্প এবং স্থাপত্যকে বেলুড় মঠের মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে, যাতে সমস্ত কিছুর একটা শিল্প এবং সংস্কৃতির যাকে বলে সমন্বয় করতে পারে, সেই সমন্বয় তিনি ঘটাতে চেয়েছিলেন এবং বিজ্ঞান মহারাজ এটা করতে সমর্থ হয়েছিলেন। গভীর হয়ে উঠে এবং আত্মমগ্নতার প্রায় ডুবে যেতেন। মন্দিরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে প্রণাম করার দৃশ্যটি ছিল অপূর্ব। অনেকক্ষণ ধরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছেন, করজোড়ে এক দৃষ্টি তাকিয়ে আছেন, কিছুতেই সরতে চাইছেন না। তিনি সর্বদা সোজা হয়ে আসন করে বসতেন। সাধু ভক্তদের একবার দেখতে তিনি স্মরণ রাখতে পারতেন এবং তাদের খোঁজ খবর নিতেন। কখনো কখনো তিনি ইশারা করে কিংবা শব্দ করে বুঝিয়ে দিতেন তিনি তাকে চিনতে পেরেছেন। তার অকপট স্নেহের স্মৃতি ছড়িয়ে আছে রামকৃষ্ণ পরিমণ্ডলে সাধু অগণিত ভক্তদের মধ্যে। ধীরে ধীরে জীবন সায়নের দিকে এগিয়ে চললেন, সর্বদা আত্মমগ্নতায় ডুবে থাকলেন। শেষ দিন পর্যন্ত তিনি বেলুড় মঠে সন্ন্যাসের মতো অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ন্যাস দিয়েছেন। দীর্ঘদিন তিনি স্থিতপ্রজ্ঞের অবস্থা থেকে শ্রী রামকৃষ্ণ রূপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 2017 সালে 18 জুন বিকাল 5:30 তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শেষ প্রণাম জানালেন শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে। স্বামী আত্মস্থানন্দজি ভৌতিক শরীর ত্যাগ করেছেন, কিন্তু তিনি এখন বেঁচে আছেন তার অপূর্ব সেবা, কর্ম, লেখা এবং অনুপম জীবন দৃষ্টান্তের মধ্যে দিয়ে। হরি ওম তৎসৎ। অপারেশন হলো, তাকে বলছে কটা আঙুল দেখছে, একটা, কটা আঙুল দেখছে, দুটো, কটা আঙুল দেখছে, তিনটা। আমার সেদিন থেকেই আরে পুজো ফুল চন্দন দিয়ে পুজো ঠিক আছে, এটা দরকার, আর এই তো হচ্ছে যথার্থ সেবা, শিবজ্ঞানে জীবের সেবা। এই কথাই তো স্বামীজি বলে গেছেন, এই কথাই তো ঠাকুরেরই ভাব। এইভাবে তো এই যে আদর্শই তো শিবজ্ঞানী জীবের সেবা। এই তখন থেকে নিজেকে সমর্পণ করলাম যে এই শিবজ্ঞানে জীবের সেবা, সে হসপিটাল করে হোক, ভিলিপ করে হোক, গ্রাম উন্নয়ন করে হোক, ছাত্রাবাস পরিচালনা করেই হোক, আর ভক্তদেরকে উপদেশ দিয়ে হোক। এটা আপনি একটা অ্যাড করতেন, ভক্তদেরকে উপদেশ দিয়ে হোক, ভালো কথা, উনি কখনো কোনো খারাপ কথা ভক্তরা যাতে অখুশি হন সেরকম কথা বলতেন। খুব বেয়ার প্রেমিক ছিলেন তো, একবারে যা কাটাকাটা কথা আর খুব সত্য কথা, প্র্যাকটিক্যাল কথা এইসব বলতেন। আমরা যা শুনেছি, আমার যা অভিজ্ঞতা হয়েছে, আর সবাই খুব এনজয় করতেন। যারা পুরানো দিনের ভক্তরা ছিলেন তারা এনজয় করতেন। তো আমি এই কথাটা এই বক্তৃতার মাঝে বলছি কেন, তার একটা উদ্দেশ্য আছে। ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আমি
কামার পুকুরে। মহারাজ, এই আপনি এনার্জি পান কোথায়? এই যে এত এনার্জি আপনার, আপনার এত বয়স হয়েছে, আপনি এত এনার্জি পান কোথায়? এখন কি তোমরা এনার্জি দেখছো? আমার এনার্জি তো আজ থেকে 30 বছর আগে এনার্জি তো দেখো, কিন্তু এই এনার্জিতে জানো গুরু কৃপা। গুরু কৃপা, গুরু আমার মাথায় হাত দিয়েছেন, আমি গুরুর পদস্পর্শ করেছি, এই তো এনার্জি। কতটা গুরুর উপর বিশ্বাস, কতটা নিজের উপর বিশ্বাস। তিনি খুব উচ্চ বর্ণের, উচ্চ বংশজাত যাকে বলা হয়, উচ্চ বংশজাত ব্রাহ্মণ। ওনার পিতা রামনারায়ণ তর্করত্ন এবং 3 ভাই 4 ভাই সাধু, এক বোন সন্ন্যাসিনী মঠে, এবং কেউ ফেললেন, সব উচ্চশিক্ষিত, প্রত্যেকেই একবারে বিরাট বড় কাজে। আর যারা সংসারে ছিলেন তারাও খুব বিরাট। তারপর বলেন যে এরকম কি আছে, এই গুরু কৃপা। আর ঠাকুর আমার হাতে ধরে নিয়ে আছে, ঠাকুর আমাকে, এটা হচ্ছে বলছেন আমার, দেখো যা কিছু ভালো, একটা জিনিস হচ্ছে আমার এই পিতা মাতার পুণ্য, আর খারাপ যদি কিছু হয় সেটা আমার বয়ার জন্য। কারণ মহারাজ আপনার খারাপ আবার যে আমাদের বোকাঝোকা করেন, তো এটাই তো খারাপ। না গো, তোমাদের বোকাঝোকা করি না, ওটা করি না, ওটা তো তোমাদের ভালোবাসি তাই করি। আমরা ওটা মজা করে করতাম। আমি জানি এরপরে কোনোদিন যদি কিছু গালাগালি করেন, কোনোদিন যদি কিছু বকুনি দেয়, একটা পুরস্কার আসবে। ইচ্ছ হলেও, সামান্য হলেও, ওই যে একটু আগে গণেশ মহারাজ বলছেন, উনি এরকম করতে খুব ভালোবাসতেন। যেমন নূতন সন্ন্যাসীদের, নূতন ব্রহ্মচারীদের নিয়ে একটু বেশ আনন্দ ফুর্তি করতে, নিজেও যেমন করেছেন পুরানো বড় সাধুদের, ওনার গুরুজনদের কাছে, আবার উনিও ভাসবেন। এইসব করতে বলে এই যে টিপিটিসি নূতন প্রতিষ্ঠানের মধ্যে তারা যাতে ভালোভাবে ট্রেনিং পায়, তারা যাতে ভালো থাকতে পারে, তারা যাতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রথম থেকে খুব সুন্দরভাবে জানতে পারে, এটা ওনার অবদান। আর অন্যান্য অনেক অবদান আছে, যেটা বলছিলাম, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এইরকম এই মুঠিগঞ্জে থাকতেন, আর মুঠিগঞ্জে থেকেই বিভিন্ন সময়ে তপস্যা আর ভক্তরা তার কাছে বেশি ঘেঁচতে পারতেন না। ওখানে বলা হতো যে এখানে একটি মহিলা মাছিও ঢুকতে পারবে না। একবার ওই ম্যাথরানি এক এসেছে, এত তার মেয়েকে পাঠিয়েছে যে তোমার বাবাকে বলবে আর তোমাদের কাউকে কাজ করতে হবে না। তারপরে সে এসে অনেক কাকুতি না বলেছিলাম আসবে না। ওনার তো ভয় কি, ওনার কি ভয়? ঠাকুরের কথা, সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট দেখবে না, এখন অক্ষরে অক্ষরে উনি পালন করেছে, ভাবতে অবাক লাগে যে ওনার এইসব দরকার। ওনার কিছু দরকার নেই, আমাদের জন্য দরকার, এই লক্ষ্য শিক্ষার জন্য। এটা আমি একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছি। বুদ্ধ অহিংসার বাণী প্রচার করে গিয়েছিলেন। হিংসা তো চলে যায়নি, হিংসা কি পৃথিবী থেকে 2000-2500 বছর আগেই বলে